where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় শিক্ষার্থী, আমি অশোক মণ্ডল, মালদা মডেল মাদ্রাসার রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। মালদা জেলা প্রশাসন এবং মালদা শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানাই এই অনলাইন শিক্ষার মাধ্যমে তোমাদের সামনে, তোমাদের কাছে শিক্ষাটাকে পৌঁছে দেওয়ার জন্য। আমি আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের একটা ইউনিট নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে কী রয়েছে? কয়েকটি রাজনৈতিক মতবাদ, কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। কি কি রয়েছে? উদারনীতিবাদ, মার্ক্সবাদ এবং গান্ধীবাদ। আমি তোমাদেরকে আজকে এই মার্ক্সবাদ নিয়ে আলোচনা করব। বলে দিই, এই পঞ্চম অধ্যায় থেকে পরীক্ষায় একটি মাত্র ব্রড কোশ্চেন হয়, কোনো এসএকিউ, কোনো ধরনের এমসিকিউ হবে না। এখানে একটি মাত্র ব্রড কোশ্চেন হয় এবং এখানে কোনো অর দেওয়া প্রশ্ন থাকে না। একটি মাত্র সিঙ্গেল কোশ্চেন এখান থেকে হয়। অতএব এই অধ্যায়টাকে একটু ভালো করে জানতে হবে এবং মার্ক্সবাদ এবং গান্ধীবাদ এই দুটোর উপর দিয়ে এবার প্রশ্ন হবে 100%। কারণ এবারে উদারনীতিবাদ চলে এসছে পরীক্ষায়। আমি মার্ক্সবাদটা পড়াবো। খুবই টাফ ইউনিট, মার্ক্সবাদকে বোঝা অত সহজ নয়। আমি খুব সহজ সরলভাবে তোমাদেরকে মার্ক্সবাদ বোঝাবো। মার্ক্সবাদ কি? কি মার্ক্সবাদ? মার্ক্সবাদ হচ্ছে একটা বিশ্ববিখ্যা, কোন একটা দেশে সীমাবদ্ধ নেই। এটা বিশ্বাঙ্গিক প্রক্রিয়াকে নিয়ে মানব সমাজের এবং জড় জগতের যে আলোচনা, মার্ক্সবাদ। মার্ক্সের যে শিক্ষা দর্শন, যে শিক্ষামালা, মার্ক্সবাদ। মানব সমাজ এবং জড়বস্তুর যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে কার্ল মার্ক্স আলোচনা করেছেন, সেটাই মার্ক্সবাদ। এমিল বার্নস খুব সুন্দরভাবে বলেছেন, এমিল বার্নস সুন্দরভাবে বলেছেন, কি বলেছেন? এই যে বিশ্ব জগৎ, এই বিশ্ব জগতের অংশ হিসেবে মানব সমাজের যে বিকাশের সম্পর্কের যে তত্ত্ব, সেটাই মার্ক্সবাদ। কি বললাম? বিশ্ব জগৎ এবং বিশ্ব জগতের অংশ হিসেবে মানব সমাজের সম্পর্কের বিকাশের যে তত্ত্ব, সেটাই মার্ক্সবাদ। তো কার্ল মার্ক্স কে? কার্ল মার্ক্স কে? তোমরা হয়তো জানো না। বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন রাষ্ট্র মার্ক্সের আদর্শের দ্বারা পরিচালিত, মার্ক্সের আদর্শকে অনুকরণ করে বিশ্বের বিভিন্ন দেশ তার শাসন ব্যবস্থা পরিচালনা করছেন। যেমন চায়না, ভিয়েতনাম,
কিউবা, লাওস, রাশিয়া, ভেনেজুয়েলা, মেক্সিকো, এরকম বিশ্বের বিভিন্ন দেশ মার্ক্সের দর্শনকে সামনে রেখে, মার্ক্সের আদর্শকে সামনে রেখে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করছে, একটু এদিক ওদিক করে, কিন্তু মূল জায়গাটাকে ঠিক রেখে। তো কে মার্ক্সবাদ? মার্ক্সটা কে? 1818 সালে 5ই মে জার্মানে জন্মগ্রহণ করেন এবং মারা যান ইংল্যান্ডে 1883 সালে 14ই মার্চ। সুদূর জার্মান থেকে ইংল্যান্ডে তার যে আসা, সেখানে বিশাল একটা ইতিহাস আছে, আমরা সেখানে যাব না, আমরা পড়ব মার্ক্সবাদটা পড়ব। তো কার্ল মার্ক্স ওয়াজ এ জার্মান ফিলোসফার, ইকোনমিক্সট, historian, political theorist, journalist, sociologist and social revolutionary, সমাজ বিপ্লবী। তাহলে কার্ল মার্ক্সের যে তত্ত্বটা, যে মার্ক্সবাদ, তার বিভিন্ন নীতিকে কেন্দ্র করেই মার্ক্সবাদ গড়ে উঠেছে। মানব সমাজের যে বিকাশের ধারা, সম্পর্কের যে ধারা, তার উপর দাঁড়িয়ে যে তত্ত্বটি, বিজ্ঞানভিত্তিক তত্ত্ব, সেটাই মার্ক্সবাদ। তো মার্ক্সবাদ কার দ্বারা প্রভাবিত হয়েছেন? জার্মান দর্শন, জার্মান দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছেন। কে জার্মান দর্শন? জার্মান দার্শনিক কান্ট, ফিক্টে, হেগেল, ফয়েরবাখ, এদের দ্বারা প্রভাবিত হয়েছেন কার্ল মার্ক্স। এদের দ্বারা প্রভাবিত হয়ে তিনি মার্ক্সবাদকে রচনা করেছেন। দুই কি, ব্রিটিশ অর্থশাস্ত্র, ব্রিটিশ অর্থশাস্ত্র মার্ক্সবাদের একটি উৎস। অ্যাডাম স্মিথের যে সম্পদের, জাতীয় সম্পদের যে গ্রন্থ, সেখান দ্বারা, এবং ডেভিড রিকার্ডোর যে খাজনা তত্ত্ব, তার দ্বারা প্রভাবিত হয়েছেন। সেখানে তিনি উদ্বৃত্ত মূল্যের তত্ত্বকে ব্যাখ্যা করেছেন। আর কি রয়েছে? ফরাসি সমাজতন্ত্র, কে? সেন্ট সাইমন, রবার্ট ওয়েন, চার্লস ফুরিয়ে, এরা হচ্ছেন এক একজন কাল্পনিক সমাজতত্ত্বের প্রবক্তা। এদের দ্বারা কার্ল মার্ক্স প্রভাবিত হয়ে তার বিশ্ব জগৎ সম্পর্কে যে ব্যাখ্যা, মানব সমাজের বিকাশ এবং বস্তু জগৎ বা জড় জগৎ সম্পর্কের যে ব্যাখ্যা, এদের দ্বারা প্রভাবিত হয়েই মার্ক্সবাদটাকে প্রতিষ্ঠা করেছেন কার্ল মার্ক্স। মার্ক্সের তত্ত্বকে এগিয়ে নিয়ে গেছেন কে? লেনিন। সুদৃঢ়ভাবে মার্ক্সবাদের বিস্তার ঘটিয়েছেন লেনিন, স্ট্যালিন, রোজা লুক্সেমবার্গ প্রমুখ রাষ্ট্রনেতারা। আমরা এবার জানব যে মার্ক্সবাদ কোন কোন নীতির দ্বারা, কোন কোন নীতি সমূহের সমন্বয়ে বিকশিত হয়েছে মার্ক্সবাদ। দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, শ্রেণী সংগ্রামের তত্ত্ব,
বিপ্লব সম্পর্কে তত্ত্ব, রাষ্ট্র সম্পর্কে তত্ত্ব, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। পরীক্ষায় আসে মার্ক্সবাদের মূল নীতিগুলি আলোচনা করো, কিংবা রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদের আলোচনা করো, কিংবা ঐতিহাসিক বস্তুবাদ এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে মার্ক্সের ধারণা, এই ধরনের এখানে কোশ্চেন হয়। আমরা কি দেখলাম? এবার আমরা দেখব মার্ক্সবাদের নীতিগুলো। এক, দ্বন্দ্বমূলক বস্তুবাদ। দুই, ঐতিহাসিক বস্তুবাদ। উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। চার, শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব। বিপ্লব সংক্রান্ত তত্ত্ব। রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব। আমরা এগুলো জানব। দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব, বিপ্লব সংক্রান্ত তত্ত্ব, রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব। তাহলে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ মার্ক্স কি বলেছেন? এই বিশ্ব জগৎ বস্তুময় এবং প্রত্যেকটা বস্তু একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত এবং প্রত্যেকটা বস্তু অন্তর্নিহিত দ্বন্দ্বেও লিপ্ত, এবং এই দ্বন্দ্বের মধ্য দিয়ে বস্তুর পরিবর্তন হয়। যেমন একটা কলম, দ্বন্দ্ব হলো কি, ক্যাপটা খুললাম, একটা ক্যাপহীন কলম, পরিবর্তন হলো। এটাকে আমি আবার জুড়ে দিলাম, এটা পূর্ণাঙ্গ কলম হলো। বস্তুর দ্বন্দ্ব হলো, এই যে ঠেলা দিলাম, দ্বন্দ্ব হলো। তাহলে দ্বন্দ্বের মধ্য দিয়ে বস্তুর পরিবর্তন সূচিত হয়। তাহলে মার্ক্স কি বললেন দ্বন্দ্বমূলক বস্তুবাদে? এই বিশ্ব জগৎ বস্তুময়, প্রত্যেকটা বস্তু একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত, অন্তর্নিহিত দ্বন্দ্বেও লিপ্ত, এবং এই দ্বন্দ্বের মধ্য দিয়ে পরিবর্তন সূচিত হয়। এই ক্ষেত্রে মার্ক্স বলেছেন যে তিনটি নীতি কাজ করে, তিনটি মূল সূত্র রয়েছে দ্বন্দ্বমূলক বস্তুবাদে। তিনটি মূল সূত্র কাজ করছে কি? এক হচ্ছে পরিমাণগত পরিবর্তনের মধ্য দিয়ে
গুণগত পরিবর্তন। 2 হচ্ছে কি নেতির নেতিকরণ, আর 3 হচ্ছে বৈপরীত্যের দ্বন্দ্ব। এই 3টে নীতি মার্কস বলছেন যে বস্তুর মধ্যে যে দ্বন্দ্বের ফলে যে বস্তুর পরিবর্তন হয়, এই ক্ষেত্রে 3টি জিনিস কাজ করছে। কি? পরিমাণগত পরিবর্তনের মধ্য দিয়ে গুণগত পরিবর্তন, নেতির নেতিকরণ, আর বৈপরীত্যের দ্বন্দ্ব। কি বুঝলে এখানে? পরিমাণগত পরিবর্তনের মধ্য দিয়ে গুণগত পরিবর্তন। কি বুঝলে? আমি উদাহরণ দিয়ে বলছি তোমাদের খুব সহজ করার জন্য। ধরো তুমি উনুনে কিংবা গ্যাসে একটা ঠান্ডা জল তুমি গরম করতে দিলে, তুমি গ্যাস জ্বালালে সঙ্গে সঙ্গে জলটা গরম হবে না। তাপ দেওয়ার পরে জলটা আস্তে 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 গরম হতে হতে জলটা ফুটন্ত হয়ে ওঠে। তাহলে এতক্ষণ জলের মধ্যে কি তাপ প্রয়োগ হচ্ছিল, জলটা কিন্তু ফুটলো না। কি? তার মধ্যে একটা পরিমাণগত পরিবর্তন হচ্ছিল। জল একটা বস্তুর মধ্যেকার দ্বন্দ্ব হচ্ছিল, এবং দ্বন্দ্ব হতে হতে একটা পরিবর্তন হলো, কি জলটা গরম হলো। তাহলে কি হলো? জলটা, ঠান্ডা জলটা গরম জলে পরিণত হলো, ফুটন্ত জলে পরিণত হলো। তার মানে একটাকে অস্বীকার করলো, ঠান্ডা জলকে অস্বীকার করে একটা ফুটন্ত জলকে স্বীকার করলো। আবার এই ফুটন্ত জলে যদি আমি চা চিনি দিয়ে দিই, সেটা আবার চায়ে পরিণত হবে। তাহলে আবার সেই ফুটন্ত জলটা চেঞ্জ হয়ে কি হলো? চায়ে পরিণত হলো। তাহলে পরিমাণগত পরিবর্তনের মধ্য দিয়ে গুণগত পরিবর্তন ঘটছে। যেমন একটা ছোট্ট একটা পাট গাছ, একটা ছোট্ট বীজ মাটিতে রোপণ করার পরে সেই গাছটা বড় হয়। আমি মাটিতে পাটের বীজ রোপণের সাথে সাথে কিন্তু বীজ অঙ্কুরোদ্গম হবে না। আর ওই বীজের মধ্যে একটা পরিমাণগত পরিবর্তন হতে 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 একটা গুণগত পরিবর্তন হলে গাছটা মাটিতে জন্ম নিল, এবং সেই গাছটা প্রত্যেকটা মুহূর্তে বড় হচ্ছে। এই বড় হওয়ার মধ্যে মার্কস বলেছেন যে প্রত্যেকটার মধ্যে তার দ্বন্দ্ব হচ্ছে। এবং এই পাটটা যখন বড় হলো গাছটা, তখন কেটে দিয়ে আবার জলে দেওয়া হলো পচতে। পাট গাছটা জলে দেওয়ার মধ্যে যে পাট গাছ পচে গেল কিন্তু তা নয়, একটা নির্দিষ্ট সময় মানে একটা নির্দিষ্ট সময়ের পর সে পাটটা পচে যায়। তাহলে এই যে জলে দেওয়ার পরে তার মধ্যে কি হয়? একটা পরিমাণগত পরিবর্তন হয়। তাহলে এই যে বস্তু জগৎ, প্রত্যেকটা বস্তু দ্বন্দ্বে লিপ্ত থাকে। একটা পাট গাছ দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। পরবর্তী যখন পাটটা পচে গেল, তারপর লেবার দিয়ে সেটাকে ছাড়ানো হলো। এবার একটা পাট কাঠি আর এদিকে পাট, একটা গুণগত পরিবর্তন হলো কি পাট, অর্থাৎ পরিমাণগত পরিবর্তনের মধ্য দিয়ে একটা গুণগত পরিবর্তন সাধিত হলো, পাট আর পাটকাঠি। তাহলে দ্বন্দ্ব, এই বস্তুটা, এই পাট গাছটা পাট বীজ থেকে শুরু করে একবার পাট হওয়া পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে তার মধ্যে দ্বন্দ্ব কাজ করেছে, এবং দ্বন্দ্বের মধ্য দিয়ে সেই পাট নামক বস্তুটির পরিবর্তন সূচিত হয়েছে। আর বৈপরীত্যের দ্বন্দ্ব, এখানে মার্কস বোঝাতে চেয়েছেন পুঁজিবাদী সমাজে পুঁজিপতি শ্রেণী আর শ্রমিক শ্রেণীর দ্বন্দ্বকে, অর্থাৎ পাট গাছটাকে যখন ছাড়াচ্ছি, পাট তৈরি করছি, তার একটা দ্বন্দ্বের মধ্যে একটা বিপরীত শক্তি কাজ করছে। পাটটাকে টানা হচ্ছে, একদিকে পাট কাঠিটাকে অন্যদিকে যাচ্ছে, তার মানে কি এটা বিপরীত দ্বন্দ্ব হচ্ছে। তো এইভাবে মার্কস দ্বন্দ্বমূলক বস্তুবাদকে বুঝিয়েছেন। এবার আমরা যাব ঐতিহাসিক বস্তুবাদ। ঐতিহাসিক বস্তুবাদ মার্ক্সবাদের
আর একটি অন্যতম মূল নীতি। ঐতিহাসিক বস্তুবাদটা কি? দ্বন্দ্বমূলক বস্তুবাদের মানব সমাজের বিকাশে যে সফল প্রয়োগ, দ্বন্দ্বমূলক বস্তুবাদের মানব সমাজের বিকাশের ক্ষেত্রে যে তার সফল প্রয়োগ, সেটাই হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। মানব সমাজের পরিবর্তন, আমরা এতক্ষণ কি দেখলাম? একটা বস্তুর পরিবর্তন দেখলাম, জল বললাম, একটা পাট গাছ বললাম। তেমনি এই মানব সমাজে আদিম যুগ থেকে শুরু করে আজকের যে সমাজ, পুঁজিবাদী সমাজ, এই যে পরিবর্তন, প্রত্যেকটা ক্ষেত্রে দ্বন্দ্বের মধ্য দিয়ে সমাজের পরিবর্তন এসছে। তাহলে ঐতিহাসিক বস্তুবাদটা কি? যে দ্বন্দ্বমূলক বস্তুবাদের মানব জীবনের বিকাশের যে ইতিহাস, তার মধ্যে সেই ক্ষেত্রে যে তার সফল প্রয়োগ, সেটাই হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। ঐতিহাসিক বস্তুবাদের মূল কথা কি? যে সমাজ পরিবর্তনশীল, সমাজ পরিবর্তনশীল। এই পরিবর্তনের মূলে কী কাজ করে? প্রধান মুখ্য বিষয়টি কি? উৎপাদন ব্যবস্থা বা অর্থনীতি। মার্কস বলেছেন, সমাজ বিকাশের মূলে রয়েছে উৎপাদন ব্যবস্থা বা অর্থনীতি। এই অর্থনীতি দ্বারা সমাজে উৎপাদিকা শক্তি আর উৎপাদন সম্পর্কের বিকাশ ঘটে। কি বললাম? উৎপাদিকা শক্তি, আর একটা হচ্ছে কি? উৎপাদন সম্পর্ক। মার্কস বললেন যে সমাজ বিকাশের মূলে রয়েছে যে ঐতিহাসিক বস্তুবাদ অনুসারে সমাজ পরিবর্তনশীল, কারণ দ্বন্দ্বমূলক বস্তুবাদের সফল প্রয়োগ মানব সমাজে যেটা হয়েছে, দ্বন্দ্বের মধ্য দিয়ে সমাজের পরিবর্তন হচ্ছে। তো দ্বন্দ্বটা আসছে কোত্থেকে? বলছে অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা। উৎপাদন ব্যবস্থা কার সঙ্গে যুক্ত? উৎপাদিকা শক্তি আর উৎপাদন সম্পর্ক, ফোর্স অফ প্রোডাকশন, রিলেশন অফ প্রোডাকশন। উৎপাদন শক্তিটা কি? উৎপাদন সম্পর্কটা কি? মালিকে মালিকের সম্পর্ক, উৎপাদন সম্পর্ক। আমি সেটা ডিটেলসে পরের পয়েন্টে আসবো। তাহলে উৎপাদন সম্পর্ক, উৎপাদিকা শক্তি, এর মধ্য দিয়ে একটা সমাজ বিকশিত হয়। বোঝা গেছে? সমাজের বিকাশ উৎপাদিকা শক্তির ঘাত প্রতিঘাতে একটা সমাজ ব্যবস্থা পরিবর্তিত হয়। উৎপাদিকা শক্তির ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এক একটা সমাজ ব্যবস্থার উত্থান পতন নির্দেশিত হয়। কিভাবে? যে আদিম দাস সমাজ, আদিম সাম্যবাদী সমাজ, সেখানে উৎপাদিকা শক্তি বলতে কী ছিল? গাছের ডাল, গাছের ডাল বা পাথর টাথর দিয়ে তারা উৎপাদন করত। কিন্তু উৎপাদক শক্তির বিকাশ দাস সমাজে এলো, সামন্ততন্ত্র সমাজ এলো, পুঁজিবাদী সমাজ এলো। কী করে? উৎপাদিকা শক্তি এবং উৎপাদন সম্পর্কের ঘাত প্রতিঘাতে। আমি নেক্সট পয়েন্টগুলোতে আলোচনা করব যে উৎপাদক শক্তি উৎপাদন সম্পর্কটা কী বিষয়। বোঝা গেছে? তাহলে আমরা কি দেখলাম? যে ঐতিহাসিক বস্তুবাদে একটা উৎপাদিকা শক্তি এবং উৎপাদন সম্পর্কের মধ্য দিয়ে এক একটা সমাজ ব্যবস্থার উত্থান পতন নির্দেশিত হয়। এখন এই ক্ষেত্রে বেসটা কি? অর্থনীতি। অর্থ হচ্ছে বেস, এবং তার উপরে দাঁড়িয়ে রয়েছে কি? শিল্প, সাহিত্য, রাষ্ট্র, সরকার, আইনি ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা ইত্যাদি হচ্ছে একটা উপরি কাঠামো, সুপার স্ট্রাকচার। তো মার্ক্সবাদে বেস অ্যান্ড সুপার স্ট্রাকচার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ঐতিহাসিক বস্তুবাদের ক্ষেত্রে। এবারে আমরা দেখব উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব দেখব।
যে পুঁজিবাদী ব্যবস্থা সমাজের বিকাশ ঘটে গেছে দ্বন্দ্বের মধ্য দিয়ে। আদিম সাম্যবাদী সমাজ ভেঙে দাস সমাজ ভেঙে সামন্ততান্ত্রিক সমাজ, তারপরে পুঁজিবাদী সমাজ। যে পুঁজিবাদী সমাজের বিকাশে পুঁজিবাদী সমাজে মার্ক্স কী দেখলেন? যে পুঁজিবাদী সমাজে শোষণ, পুঁজিবাদীরা শ্রমিকের শ্রমকে আত্মসাৎ করছে, এটা লক্ষ্য করেই তিনি উদ্বৃত্ত মূল্যের তত্ত্বকে দাঁড় করিয়েছেন। যে পুঁজিবাদী সমাজে শোষণ ব্যবস্থাকে সামনে রেখে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব তিনি আবিষ্কার করেছেন। উদ্বৃত্ত মূল্য, আমি লিখছি একটা সমীকরণ। উদ্বৃত্ত মূল্য সমান সমান কি? উৎপাদন মূল্য মাইনাস শ্রমিকের মজুরি। উদ্বৃত্ত মূল্য উৎপাদন মূল্য মাইনাস, এটা মাইনাস শ্রমিকের মজুরি। তাহলে উৎপাদন মূল্য কে তৈরি করে? শ্রমিক, তার শ্রমের বিনিময়ে। শ্রমিক লাগে, কাঁচামাল লাগে, যন্ত্রপাতি লাগে, এর মধ্য দিয়ে একটা উৎপাদন মূল্য তৈরি হয়। এবং উৎপাদন মূল্যকে যদি আমরা শ্রমিকের মজুরি বা যন্ত্রপাতি সেটা যদি মাইনাস করি, বিয়োগ করি, তারপরে আমরা পাবো উদ্বৃত্ত মূল্য। তো এই উদ্বৃত্ত মূল্য কার পকেটে যায়? মালিকের পকেটে। যেমন ধরো একটা নার্সিংহোম কি একটা বিল্ডিং আছে, তার পুরো মেডিকেল যে ইকুইপমেন্ট সবটাই আছে, কিন্তু যদি সেখানে শ্রমিক না থাকে তাহলে কোনো রকম মূল্য তৈরি হবে না। শ্রমিকটাকে ডাক্তার, নার্স, সুইপার, গেটকিপার, অফিস ম্যানেজমেন্ট যিনি করেন তিনি, সমস্তটা শ্রমিকের বিনিময়ে একটা মূল্য উৎপাদন হয়। আমি ধরে নিলাম একটা নার্সিংহোম পার ডে সে 1 লক্ষ টাকা আয় করছে। এই 1 লক্ষ টাকা আয় করছে একটা নার্সিংহোম, ধরলাম যে 1 লক্ষ টাকা পার ডে আর্ন করছেন। এবং এখানে শ্রমিক দিকে দেওয়া বাবদ ডাক্তার, নার্স, সিস্টার যতগুলো আছে তাকে দেওয়া হলো টোটাল পার ডে 30,000 টাকা। 30,000 টাকা মাইনাস, তাহলে থাকলো কত? 70,000 টাকা। তাহলে এই 70,000 টাকাটাই হচ্ছে উদ্বৃত্ত মূল্য। এই টাকাটা কে নিচ্ছে? মালিক। কিন্তু মার্ক্স বলেছেন যেহেতু উৎপাদন মূল্য তৈরি করছে শ্রমিক, তার লভ্যাংশের বেশিরভাগ অংশটা শ্রমিক পাবে। কারণ তিনি শ্রমিকের যে দুঃখ দুর্দশা তিনি তার অন্তর দিয়ে উপলব্ধি করেছিলেন। তাদের উপর যে নির্যাতন গোটা বিশ্বের শ্রমিককে এক করেছিলেন। আজকে প্রতি বছর 1 মে একটা শ্রমিক দিবস উদযাপিত হয় কাজের দাবিতে, 8 ঘন্টা কাজের দাবিতে, ন্যায্য মজুরির দাবিতে, তাদের জীবনের সুরক্ষার দাবিতে। এই কার্ল মার্ক্স গোটা বিশ্ব জুড়ে, আমি আগেই বলেছি কার্ল মার্ক্সবাদ একটা বিশ্ববিখ্যাত। তাহলে এই যে 70,000 টাকার দাবিদার হচ্ছে উদ্বৃত্ত মূল্য, মালিকের পকেটজাত হচ্ছে এবং সেই মালিক মুনাফায় ফুলে ফেপে উঠছে। কিন্তু এখানে শ্রমিককে যৎ সামান্য মজুরি দেওয়া হয়। সে যদি কাজ করতে না চায় অন্য কাউকে সে ওখানে রিক্রুট করাবে। যদি কোনো শ্রমিক 10,000 টাকায় কাজ করতে না চায়, কারণ পুঁজিবাদ শ্রমিকের শ্রমকে আত্মসাৎ করতে চায়।
মার্কস এটা বুঝেছেন যে পুঁজিবাদে মালিক শ্রেণী শ্রমিকের শ্রমকে আত্মসাৎ করবে এবং আত্মসাৎ করে সে ফুলে ফেপে উঠবে, পুঁজির বিকাশ ঘটবে। সে হ্যাঁ, মালিক তার পুঁজি বিনিয়োগ করেছেন, তার জন্য তার লাভ্যাংশের একটা অংশ অবশ্যই রাখবেন, কিন্তু তার বেশিরভাগ অংশটা শ্রমিকের মধ্যে বন্টন করতে হবে। এটাই হচ্ছে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। এরপরে আমরা দেখব শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল। আমরা কোন তত্ত্বটি পড়ব? মূলনীতিটা শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল। ভেরি ইন্টারেস্টিং। মার্ক্সবাদের একটি অন্যতম মূল নীতি হচ্ছে শ্রেণী সংগ্রামের তত্ত্বটি। মার্ক্স এবং এঙ্গেলস তার কমিউনিস্ট ম্যানিফেস্টো যে ইস্তেহার, সেখানে বলেছেন কি, যে আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তার ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। আজ পর্যন্ত বিদ্যমান সমাজের ইতিহাসই হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। শ্রেণী এবং শ্রেণীর মধ্যে সংগ্রাম, শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্য দিয়ে সমাজের বিকাশ ত্বরান্বিত হয়েছে, এক একটা সমাজ ব্যবস্থার উত্থান পতন নির্দেশিত হয়েছে শ্রেণী এবং শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে এবং বিপ্লবের মধ্য দিয়েও। ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল তো কি, যে উৎপাদিকা শক্তি, আমি একটু আগে বললাম যে উৎপাদিকা শক্তি এবং উৎপাদন সম্পর্কে বোঝাবো, যে উৎপাদিকা শক্তির বিকাশের তালে তাল মিলিয়ে উৎপাদন সম্পর্কে যেমন যেমন পরিবর্তন আসে, ঠিক তেমনিভাবে সমাজে দুটো শ্রেণী আসে এবং তাদের মধ্যেকার যে লড়াই, সেটা হচ্ছে শ্রেণী সংগ্রাম। খুব ভালো করে মন দিয়ে শোনো কি বললাম। উৎপাদিকা শক্তির বিকাশের তালে তাল মিলিয়ে উৎপাদন সম্পর্কের যেমন যেমন পরিবর্তন আসে, ঠিক তেমনিভাবে সমাজে দুটো শ্রেণী আসে, শোষক আর শোষিত শ্রেণী, এবং তাদের মধ্যেকার যে লড়াই, সেটাই হচ্ছে শ্রেণী সংগ্রামের লড়াই। এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে এক একটা সমাজ ব্যবস্থার উত্থান পতন নির্দেশিত হয়েছে। উৎপাদিকা শক্তির বিকাশের সঙ্গে তাহলে তাল মিলিয়ে উৎপাদন সম্পর্কের বিকাশ যে হলো, তাহলে কি হলো? দুটো শ্রেণী এলো, কি শোষক ও শোষিত শ্রেণী। এই শোষক আর শোষিত শ্রেণী কীভাবে এলো? আমি কি বললাম, যে উৎপাদিকা শক্তির বিকাশের সঙ্গে তাহলে তাল মিলিয়ে উৎপাদন সম্পর্কে যেমন যেমন পরিবর্তন এসছে। উৎপাদিকা শক্তির বিকাশ, একটা সময় মানুষের গাছের ডাল পাথর দিয়ে উৎপাদন করত, তারপরে মানুষের কাছে লাঙ্গল এলো, তারপরে মানুষের কাছে কী হলো, প্রযুক্তির মধ্য দিয়ে উৎপাদন ব্যবস্থা, বিভিন্ন মেশিন, ট্রাক্টর, হারভেস্টার, এমনকি জমিতে গিয়ে মেশিনের মধ্য দিয়ে শস্য কাটা হচ্ছে, শস্যকে মাড়াই করা হচ্ছে। এই যে উৎপাদিকা শক্তির বিকাশ ঘটে গেছে, তো এই উৎপাদিকা শক্তির বিকাশের সঙ্গে তালে তাল মিলিয়ে উৎপাদন সম্পর্কের যেমন যেমন পরিবর্তন আসে, ঠিক তেমনিভাবে সমাজে শ্রেণী এসছে এবং তাদের মধ্যেকার লড়াই হচ্ছে শ্রেণী সংগ্রামের লড়াই। তাহলে উৎপাদন সম্পর্কটা কি, এটা বুঝতে হবে। মালিকে মালিকে যে সম্পর্ক, কি কেমন সম্পর্ক? ধরে নিলাম এ বি দুই বন্ধু, এরা বিজনেস করছে। কি
বেবি ফুড মিল্ক পাউডার এরা প্রোডাকশন করছে, উৎপাদিকা শক্তির বিকাশ ঘটে গেছে। তো উৎপাদিকা শক্তির বিকাশ ঘটে গেলেই যে সবাই উৎপাদিকা শক্তিকে সঠিকভাবে ইউজ করতে পারবে তার তো কোনো মানে নেই। এখন এ এবং বি এরা বেবি ফুড মিল্ক পাউডার তৈরি করছে, দুজন বিজনেসম্যান বা শিল্পপতি। এদের উদ্দেশ্যটা কি, যে বেবি ফুড মিল্ক পাউডার তৈরি একাই করবে, গোটা বিশ্বে একাই বাজার করবে, একটা মনোপলি বিজনেস করবে। এটা হচ্ছে বিজনেসম্যানদের পলিসি। যেমন জিও চাইছে এয়ারসেলকে ধ্বংস করব, এয়ারটেলকে যাতে আমাদের কোম্পানিতে আসে। ভোদাকে চাইছে জিও যে তাকে অ্যাবলিশ করতে, ধ্বংস করতে, সে একা ব্যবসা করতে চাইছে। তো এটা হচ্ছে বিজনেসম্যানদের পলিসি। তাহলে উৎপাদিকা শক্তির বিকাশ ঘটে গেছে, হয়তো জিওর মালিক তার ভালো উৎপাদিকা শক্তিকে কাজে লাগাচ্ছে, যার জন্য সে অন্যান্য এয়ারসেল বা এয়ারটেল বা ভোদা তার সঙ্গে কম্পিটিশন করে সে এগিয়ে গেছে। এরকমই দেখো এখানে এ এবং বি তৈরি করছে বেবি ফুড মিল্ক পাউডার। এ খুব ভালো প্রযুক্তি ইউজ করে উৎপাদিকা শক্তিকে কাজে লাগিয়েছে, কারণ উৎপাদিকা শক্তির বিকাশ ঘটে গেছে, উৎপাদিকা শক্তিকে ভালোভাবে কাজে লাগিয়েছে। এবং বি উৎপাদিকা শক্তিকে ভালো করে কাজে লাগাতে পারেনি। দেখা গেল যে 500 গ্রামের কৌটা বেবি ফুড মিল্ক পাউডারে 500 গ্রামের একটা কৌটো, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি আর ইকুয়াল, গুণ পরিমাণে একই। এও 500 গ্রামের কৌটো তৈরি করছে, এও 500 গ্রামের কৌটো তৈরি করছে, তার প্রিপারেশনগুলো একই। এর খরচা পড়লো, উৎপাদন যে খরচ, তার উৎপাদন খরচ পড়লো 20 টাকা। আমি ধরলাম এ 20 টাকায় উৎপাদন করলো, আর এর পড়লো 23 টাকা উৎপাদন খরচ। কে টিকে থাকবে মার্কেটে? এই এ বন্ধুটা, বি বন্ধু টিকে থাকতে পারবে না, কারণ তার খরচা পড়েছে কি 20 টাকা। এর মধ্যে তার শ্রমিকের মূল্য, বিভিন্ন ম্যাটেরিয়ালস, কাঁচামাল রয়েছে, বিজ্ঞাপনের খরচ, ঢাকঢোল পিটিয়ে মানুষের সামনে নিয়ে আসা, সেটা প্রিন্টিং মিডিয়া হতে পারে, ইলেকট্রনিক্স মিডিয়া হতে পারে। এও তাই করছে, তার খরচা হলো 23 টাকা। এ কি করবে, সে বাজারে যদি 23 টাকা করে ছাড়ে তাহলে পার কৌটা সে 3 টাকা লাভ করবে। আর এ কি করবে, তাকে যদি 23 টাকায় ছাড়তে হয় তাহলে কোনো লাভ্যাংশ এর থাকবে না। তাহলে কি এই শিল্পপতিটা মার খাবে, কারণ এ যদি 2 টাকা লাভ করতে যায় তাহলে 25 টাকায় ছাড়তে হবে। কিন্তু পাবলিক তো অত বোকা নয়, কোয়ালিটি এবং কোয়ান্টিটি যদি এক থাকে তাহলে সে 23 টাকার মাল নিশ্চয়ই 25 টাকায় কিনতে যাবে না। তাহলে এই যে এই এ বন্ধু আর বি বন্ধুর মধ্যে যে সম্পর্কটা, এটাই হচ্ছে উৎপাদন সম্পর্ক। এই উৎপাদন সম্পর্ক তিক্ততার সম্পর্ক, কারণ এই বন্ধুটা চাইছে বিয়ের পুরো ফার্মকে গিলে নিতে, যে এরা সবাই এই ফার্মে এসে কাজ করুক। এই এ বন্ধুটা চাইছে বিয়ের সমস্ত কর্মচারী এই দখল করবে, যেটা জিও যেমন চেয়েছিল যে একমাত্র তারই সিম থাকবে মার্কেটে, অন্য কোনো সিম থাকবে না। অনেকটা সফল হয়েছে, তাই না? এটা যে উৎপাদন সম্পর্ক, সেজন্য বললাম যে উৎপাদিকা শক্তির বিকাশের তালে তাল মিলিয়ে উৎপাদন সম্পর্কে যেমন যেমন পরিবর্তন আসে, তেমনিভাবে দুটো শ্রেণী আসে, শোষক আর শোষিত। এই হলো শোষক আর এই হলো শোষিত, এইভাবে শ্রেণী এসছে। এবং তাদের মধ্যেকার যে লড়াই, সেটা হচ্ছে শ্রেণী সংগ্রামের লড়াই। কমপ্লিট? তাহলে আমরা এখানে কী দেখব, দাস সমাজে কোন শ্রেণী এসছে, দাস মালিক আর কৃতদাস, দুটো শ্রেণী। আমি পরবর্তী আলোচনা আসছি। তারপরে কি, সামন্ততন্ত্রে ভূস্বামী আর ভূমিদাস শ্রেণী, পুঁজিবাদী সমাজে পুঁজিপতি এবং সর্বহারা শ্রেণী। এই যে দুটো শ্রেণী, এদের মধ্যেকার লড়াইয়ের মধ্য দিয়ে সমাজের বিকাশ
ত্বরান্বিত হয়েছে। এবারে আমরা দেখব বিপ্লব সংক্রান্ত তত্ত্ব। বিপ্লব সংক্রান্ত তত্ত্ব কি? বিপ্লব, মার্কস বলেছেন যে বিপ্লব হচ্ছে সমাজের চালিকা শক্তি। বিপ্লবের মধ্য দিয়ে একটা সমাজ পরিবর্তিত হয়। মার্কস বলেছেন সর্বহারা শ্রেণী তার দাবি দাওয়াকে সামনে রেখে এরা বিপ্লব করবে। দাস সমাজে কৃতদাস, দাস মালিকদের শোষণে অতিষ্ঠ হয়ে বিপ্লব করবে। সামন্ততন্ত্রে জমিদারি ব্যবস্থায় ফিউডাল সোসাইটিতে ভূস্বামীর বিরুদ্ধে ভূমিদাসরা বিপ্লব করবে। পুঁজিবাদী যুগে পুঁজিপতিদের বিরুদ্ধে খেটে খাওয়া মেহনতি মানুষেরা বিপ্লব করবে। এবং মার্কস প্রচণ্ড আশাবাদী। খেটে খাওয়া মেহনতি মানুষ সংখ্যাগরিষ্ঠ, কৃতদাস সংখ্যাগরিষ্ঠ, দাস মালিক তো সীমিত, ভূস্বামী তো কয়েকজন, কিন্তু ভূমিদাস অনেক। তাই মার্কস প্রচণ্ড আশাবাদী যে সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন মালিক শ্রেণীর বিরুদ্ধে, দাস মালিকের বিরুদ্ধে, ভূস্বামীদের বিরুদ্ধে, পুঁজিপতিদের বিরুদ্ধে যখন বিপ্লব সংগঠিত করবে মানুষ, তখন খেটে খাওয়া মেহনতি মানুষ অনিবার্যভাবে বিজিত ঘোষিত হবে, তার জয় ঘোষিত হবে এবং সমাজের পরিবর্তন হবে। অর্থাৎ তাই মার্কস বলেছেন যে বিপ্লব হচ্ছে একটা চালিকা শক্তি, সমাজের চালিকা শক্তি। এরপরে আমরা যাব রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব। এটা একটু বেশি ভাস্টলি একটু আলোচনা করব, কারণ অনেক সময় পরীক্ষায় আসে যে রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব, মার্কসের রাষ্ট্র সম্পর্কে তত্ত্বটি আলোচনা করো, এটা 8 মার্কে আসে, লক্ষ্য রাখবে। তা আমরা এখন কি দেখব? রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব। এই ক্ষেত্রে মার্কস কি বলেছেন? যে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র বিশেষ। কে বলেছেন? কার্ল মার্কস বলেছেন যে উৎপাদন ব্যবস্থার মধ্য দিয়ে যে রাষ্ট্রের উদ্ভব কীভাবে হয়েছে, বলেছে রাষ্ট্র হঠাৎ তৈরি হয়নি, রাষ্ট্র তৈরি হয়েছে সম্পূর্ণ অর্থনৈতিক কারণে সমাজ বিকাশের একটা নির্দিষ্ট স্তরে। মনে রাখবে, রাষ্ট্র তৈরি হয়েছে সম্পূর্ণ অর্থনৈতিক কারণে সমাজ বিকাশের একটি নির্দিষ্ট স্তরে। তো মার্কস সমাজ বিকাশের যে 4টা স্তরের কথা বলেছেন সেটাকে নিয়ে একটু আলোচনা করব। কি? আদিম সাম্যবাদী সমাজ, 2 দাস সমাজ, 3 সামন্ততান্ত্রিক, সমাজ, 4 রাজনৈতিক
পুঁজিপতি সমাজ। মার্কস বলেছেন যে সমাজ বিকাশের একটা নির্দিষ্ট স্তরে সম্পূর্ণ অর্থনৈতিক কারণে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তা সমাজ বিকাশের যে মার্কস 4টা স্তরের কথা বলেছেন, আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ আর পুঁজিপতি সমাজ, পুঁজিবাদী বা পুঁজিপতি সমাজ। পুঁজিবাদী সমাজ, এই আদিম সাম্যবাদী সমাজ, এখানে উৎপাদিকা শক্তির বিকাশ সেভাবে ঘটেনি। বন জঙ্গলে মানুষ বসবাস করত, সবাই মিলে যা আহরণ করত, যা জোগাড় করত, সবাই ভাগ করে খেতে বসতে গেলে একটা গোষ্ঠীবদ্ধ জীবন, একটা পায়রার মতো জীবন, এক জায়গায় বসবাস করত, গুহাবদ্ধ জীবন ছিল। যখন আদিম সাম্যবাদী সমাজে মানুষ গাছের ডালকে উৎপাদিকা শক্তি হিসেবে ব্যবহার করলো, পাথরের যন্ত্রপাতিকে যখন তারা উৎপাদিকা শক্তি হিসেবে ব্যবহার করতে শুরু করলো, তখন তারা উৎপাদন করতে শিখলো। আর উৎপাদন করতে শিখলো মানে তারা সঞ্চয় করতে শিখলো। আর সঞ্চয় করতে শেখা মানে অন্যকে শোষণ করতে শিখলো। অন্যকে শোষণ করতে শেখা মানে সমাজে শ্রেণীর আবির্ভাব হলো। বোঝা গেল যে আদিম সাম্যবাদী সমাজে কোনো শ্রেণী ছিল না। আদিম সাম্যবাদী সমাজ শ্রেণীহীন সমাজ, শোষণহীন সমাজ। তাহলে শ্রেণী এলো কোথায়? সমাজ বিকাশের একটা নির্দিষ্ট স্তরে সম্পূর্ণ অর্থনৈতিক কারণে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। আদিম সাম্যবাদী সমাজে কোনো শ্রেণী ছিল না, তাই শ্রেণী শাসনের যন্ত্ররূপে কোনো রাষ্ট্রের প্রয়োজন হয়নি। কেন? যে আদিম সাম্যবাদী সমাজে উৎপাদিকা শক্তির বিকাশ ঘটেনি। উৎপাদিকা শক্তির বিকাশ ঘটেনি বলে মানুষ উৎপাদন করতে শেখেনি। আর উৎপাদন করতে শেখেনি বলে মানুষ সঞ্চয় করতে শেখেনি। আর সঞ্চয় করতে শেখেনি বলে মানুষ শোষণ করতে শেখেনি। সঞ্চয়ের মধ্য দিয়ে মানুষ শোষণ করতে শেখে, যার জন্য শোষণের যন্ত্ররূপে রাষ্ট্রের উদ্ভব হয়নি। কিন্তু যখন আদিম সাম্যবাদী সমাজে মানুষ উৎপাদিকা শক্তি হিসাবে গাছের ডাল পাথরকে ইউজ করতে শুরু করলো, তখন সমাজে একটা আদিম সাম্যবাদী সমাজ ভেঙে নতুন সমাজের জন্ম হলো দাস সমাজ। বোঝা গেল? দাস সমাজ। মার্কস বললেন এই দাস সমাজে দুটো শ্রেণী। এটা কি? কৃতদাস আর দাস মালিক। এই দুটো শ্রেণীর আবির্ভাব ঘটলো কোন সমাজে? দাস সমাজে। দাস সমাজে এই দাস মালিক তার সমস্ত রকম উপায় দিয়ে কৃতদাসদেরকে শোষণ করতে শুরু করলো। তাদের কর্মক্ষম করে রাখার জন্য যেটুকু খাদ্যের প্রয়োজন তার বাইরে এরা দিত না। শোষণ ছিল নিষ্ঠুর চরম পর্যায়ে। দাস মালিকরা কৃতদাসদেরকে চরম পর্যায়ে শোষণ করত। কিন্তু এই কৃতদাসরা, মার্কস প্রচণ্ড আশাবাদী, এই দাস মালিকের বিরুদ্ধে কৃতদাস কি করবে? বিদ্রোহ করবে। কেন করবে? দাস মালিকদের শোষণে অতিষ্ঠ হয়ে কৃতদাস সম্প্রদায় দাস মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। কারণ দাস মালিকরা সংখ্যালঘিষ্ঠ আর কৃতদাস সংখ্যাগরিষ্ঠ। মার্কস প্রচণ্ড আশাবাদী, সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন বিদ্রোহ শুরু করবে তার জয় নিশ্চিত। এবার কৃতদাস বিদ্রোহ করছে। কার বিরুদ্ধে বিদ্রোহ করছে? দাস মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করছে। দাস মালিকরা কি করলো? কৃতদাসদের সমস্ত রকম যে বিদ্রোহ, সেই বিদ্রোহকে দমন করার জন্য, তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে ধ্বংস করার জন্য দাস মালিক তখন রাষ্ট্রের জন্ম দিল। তাহলে কি হলো? সম্পূর্ণ অর্থনৈতিক কারণে সমাজ বিকাশের একটা নির্দিষ্ট স্তরে, কোথায়? দাস সমাজে রাষ্ট্রের জন্ম দিল কে? দাস মালিকরা। কেন?
দাস মালিকদের বিরুদ্ধে যে বিদ্রোহ হচ্ছে, সেই বিদ্রোহকে দমন করার জন্য, কৃতদাসদেরকে দমন করার জন্য দাস মালিকরা নিজেদের স্বার্থে রাষ্ট্রযন্ত্রের জন্ম দিল। তাই মার্কস বলেছেন যে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র বিশেষ। এই রাষ্ট্র সমস্ত রকম উপায় দিয়ে দাস মালিকদের সেফটি ভালভ হিসেবে কাজ করবে, দাস মালিকদের রক্ষা করবে। কিন্তু মার্কস প্রচণ্ড আশাবাদী। কৃতদাসরা যখন বিদ্রোহের মধ্য দিয়ে বলেছে বিপ্লব চালিকা শক্তি, আমি একটু আগেই বললাম, দাস মালিকরা বিপ্লবের মধ্য দিয়ে দাস মালিকদের পরাভূত করবে। এর ফলে আবার নতুন সমাজ দেখা দেবে, সেই কি সামন্ততান্ত্রিক সমাজ। এই সামন্ততান্ত্রিক সমাজে আমরা আবার কি দেখব? আবার দুটো শ্রেণী দেখব। কি দুটো শ্রেণী? ভূমিদাস আর ভূস্বামী বা জমিদার শ্রেণী। এই সামন্ততান্ত্রিক সমাজের যে জন্ম হলো দাস সমাজের পর, আমি বলেছিলাম যে বিপ্লবের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে এক একটা সমাজ ব্যবস্থার উত্থান পতন নির্দেশিত হয়। কার উপর দিয়ে? উৎপাদিকা শক্তি এবং উৎপাদিকা শক্তি এবং উৎপাদন সম্পর্কের ঘাত প্রতিঘাতে ঐতিহাসিক বস্তুবাদে আমরা পড়লাম যে এক একটা সমাজ ব্যবস্থা উত্থান পতন হয়। এখানেও তাই, দাস সমাজ ভেঙে তৈরি হলো সামন্ততান্ত্রিক সমাজ। আবার এখানে দেখা দিল কি দুটো শ্রেণী, ভূমিদাস আর ভূস্বামী। এই ভূস্বামীরা ভূমিদাসদেরকে শোষণ করতে থাকে তার সমস্ত রকম উপায় দিয়ে। এবার এরাও কিন্তু, ভূমিদাসরাও নিশ্চুপ থাকবে না। দীর্ঘ প্রক্রিয়ার পর ভূমিদাসরা বিদ্রোহ করবে কার বিরুদ্ধে? ভূস্বামীদের বিরুদ্ধে। এই ভূস্বামীদের বিরুদ্ধে বিদ্রোহ করতে করতে একদিন ভূমিদাস ভূস্বামীদের পরাভূত করবে এবং এই সামন্ততান্ত্রিক সমাজের শেষের দিকে কি হবে? শহরে কলকারখানা গড়ে উঠবে, গ্রামের মানুষ হু হু করে শহরের দিকে ছুটবে শিল্প কলকারখানা কাজের জন্য। একটা ঘিঞ্জি পরিবেশে বসবাস করবে, 7-8 জন মিলে একটা ঘরে থাকবে, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করবে। এবার কি হলো? ক্রাইসিস সৃষ্টি হলো, গ্রামের শ্রমিকের ক্রাইসিস পড়ে গেল। কারণ গ্রামের শ্রমিকরা ছুটছে কোথায়? শিল্প কলকারখানায় কাজের জন্য। কারণ সামন্ততান্ত্রিক সমাজের শেষের দিকে শহরে বড় বড় শিল্প কলকারখানা গড়ে উঠতে থাকে। তো গ্রামের শ্রমিকরা তখন ভূস্বামীদের কাজ ছেড়ে দিয়ে, কারণ এই ভূমিদাসটা ছিল একটু স্বাধীন, যেমন দাস সমাজে কৃতদাসরা স্বাধীন ছিল না, কিন্তু ভূস্বামীর যুগে, এই সামন্ততান্ত্রিক যুগে ভূমিদাসরা ছিল স্বাধীন। এরা ভূস্বামীদের কাছ থেকে কাজ ছেড়ে এরা শহরের দিকে ছুটল কাজের জন্য, পেটের তাগিদে। তখন দেখা দিল কি এই ভূস্বামীর সঙ্গে শহরের যে শিল্পপতি তাদের মধ্যে যে সম্পর্ক টানাপোড়া দেখা দিল, সেটা হচ্ছে উৎপাদন সম্পর্ক। কারণ ভূস্বামীরা শ্রমিক পাচ্ছে না, যে শ্রমিক ভূমিদাসদেরকে অল্প পারিশ্রমিক খাটাতো সেটা কিন্তু আর পাচ্ছে না। এবার শহরে গড়ে উঠলো কি বড় বড় শিল্পপতি। তাহলে পুঁজিবাদী সমাজে আবার দুটো শ্রেণী দেখা দিল। পুঁজিবাদী সমাজ দুটো শ্রেণী, একটা পুঁজিপতি শ্রেণী আর হচ্ছে সর্বহারা শ্রেণী। তাহলে কি হলো? সামন্ততান্ত্রিক সমাজে ভূমিদাসরা দীর্ঘদিন ধরে বিদ্রোহ করবে কার বিরুদ্ধে? ভূস্বামীদের বিরুদ্ধে। মার্কস প্রচণ্ড আশাবাদী। সংখ্যাগরিষ্ঠ ভূমিদাস শ্রেণী বিপ্লবের মধ্য দিয়ে ভূস্বামীদেরকে পরাভূত করবে এবং তার জায়গায় আবার নতুন সমাজ দেখা দেবে। কোন সমাজ? পুঁজিবাদী সমাজ। এই সমাজে কি দেখা দেবে? পুঁজিপতি শ্রেণী আর সর্বহারা শ্রেণী, এদের মধ্যে আবার লড়াই। আজকের দিনে দাঁড়িয়ে আমরা রয়েছি পুঁজিপতি আর সর্বহারা শ্রেণীর জায়গায়।
এই পুঁজিবাদী সমাজের উত্থান ঘটল কার জায়গায়? সামন্ততান্ত্রিক সমাজ ভেঙে পুঁজিবাদী সমাজের উদ্ভব ঘটল। এই পুঁজিবাদী সমাজে পুঁজিপতি শ্রেণী আর সর্বহারা শ্রেণী, এই দুই শ্রেণীর মধ্যে সংগ্রাম, যা শ্রেণী সংগ্রামের রূপ ধারণ করে। কিভাবে? পুঁজিপতিরা শ্রমের অবাধ বাজার থেকে শ্রমিক সংগ্রহ করতে থাকলো। শ্রমের অবাধ বাজার, শ্রমিকদের মার্কেট, সেখান থেকে বার্গেনিং করে শ্রমিকের যে ন্যায্য মজুরি তার থেকে কম পয়সা দিয়ে পুঁজিপতিরা তা খাটাতে শুরু করলো, তাদের শিল্প কলকারখানায় নিযুক্ত করতে থাকলো। কারণ শ্রমের একটা অবাধ বাজার তৈরি হয়ে গেছে। আমরা যেমন মালদায় দেখতে পাই পিআইজি মোড়ে বা বাস স্ট্যান্ডে একটা শ্রমিকের বাজার বসে, আর মালিক পক্ষ গিয়ে শ্রমিকদেরকে নিয়ে আসে বাড়ির কাজ করানোর জন্য। এরকম গোটা বিশ্বকে ভাবতে হবে যে অবাধ শ্রমের বাজার থেকে বড় বড় শিল্পপতিরা বার্গেনিং করে অল্প মজুরিতে পুঁজিপতিরা শ্রমিকদেরকে শোষণ করতে শুরু করলো। মার্ক্স প্রচণ্ড আশাবাদী এই সর্বহারা শ্রেণী কি করবে? একদিন এরা রাজনৈতিকভাবে সচেতন হবে এবং একে নেতৃত্ব কে দেবে? কমিউনিস্ট পার্টি, যেটা আমরা CPIM বলি না, এমটা হচ্ছে মার্ক্সবাদ। এই সর্বহারা শ্রেণীকে নেতৃত্ব দেবে কমিউনিস্ট পার্টি। গোটা বিশ্ব যারা খেটে খাওয়া মেহনতি মানুষের দল, কমিউনিস্ট দল, এদেরকে নেতৃত্ব দেবে, এদেরকে রাজনৈতিকভাবে সচেতন করবে। এরা বিপ্লব, সংঘর্ষ, ধর্মঘটের মধ্য দিয়ে পুঁজিপতিকে নাজেহাল করে ছাড়বে। এবং একটা দিন এই সর্বহারা শ্রেণী পুঁজিপতি শ্রেণীকে পরাভূত করে কি করবে? সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠা করবে। মার্ক্স প্রচণ্ড আশাবাদী যে সর্বহারা শ্রেণী কী করবে? তার বিপ্লবের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে পুঁজিপতিকে পরাভূত করে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব তৈরি করবে। এবং এতদিন দাস সমাজে দাস মালিকদের স্বার্থে রাষ্ট্র ব্যবস্থা কাজ করেছে, সামন্ততন্ত্রে রাষ্ট্র ব্যবস্থা কাজ করেছে ভূস্বামীদের স্বার্থে, ভূমিদাসদের বিরুদ্ধে। আর পুঁজিপতি শ্রেণীতে, এই পুঁজিপতি সমাজে পুঁজিপতিরা তা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করবে, শ্রমিকদের বিপ্লবকে ধ্বংস করার চেষ্টা করবে। কিন্তু মার্ক্স প্রচণ্ড আশাবাদী সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মেহনতি শ্রমিক, কৃষক, এই মানুষরা একদিন বিপ্লবের মধ্য দিয়ে পুঁজিপতি সমাজের পতন ঘটাবে এবং এই পুঁজিপতি সমাজের বিরুদ্ধে এরা একটা সর্বহারা শ্রেণী একনায়কত্ব তৈরি করবে। এবার এই সর্বহারা শ্রেণী একনায়কত্ব তৈরি করার পরে এবার রাষ্ট্র ব্যবস্থা কাজ করবে কার স্বার্থে? খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে। মার্ক্স বলেছেন যে এতদিন যে রাষ্ট্র ব্যবস্থা, দাস সমাজে দাস মালিকরা যে উদ্দেশ্যে রাষ্ট্রের জন্ম দিয়েছিল, রাষ্ট্র এতদিন দাস মালিকদের, সামন্ততন্ত্রের ভূস্বামীদের, পুঁজিপতি সমাজে পুঁজিপতিদের স্বার্থে কাজ করছিল। তারপরে যখন সর্বহারা শ্রেণী তার বিজয় ঘোষিত হলো, তখন রাষ্ট্রযন্ত্র কার স্বার্থে কাজ করবে? সর্বহারা শ্রেণীর স্বার্থে। কারণ সর্বহারা শ্রেণীর একনায়কত্ব তৈরি করলো। এবার রাষ্ট্র ব্যবস্থা শ্রমিকদের স্বার্থে কাজ করবে। রাষ্ট্র ব্যবস্থা এবার পুরোটা উল্টো হয়ে গেল। উৎপাদন, বন্টন ব্যবস্থা সমস্ত কিছু শ্রমিকদের স্বার্থে পরিচালিত হবে, সামাজিক মালিকানায় চালিত হবে। মার্ক্স বললেন এই পুঁজিবাদী সমাজের ধ্বংসের পর তৈরি হবে সমাজতন্ত্র। তৈরি হবে কি? সমাজতন্ত্র। টাইম যে পুঁজিবাদী সমাজের পর সমাজতন্ত্রের উদ্ভব ঘটবে। এই সমাজতন্ত্রে রাষ্ট্রযন্ত্র খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে কাজ করবে, অর্থাৎ সর্বহারা শ্রেণীর স্বার্থে কাজ করবে। মার্ক্স বলেছেন যে এই সময় পুঁজিপতিরা যে ক্ষমতা হারিয়েছে সে ক্ষমতা পুনরুদ্ধার করার জন্য বিপ্লব ঘটাবে, অর্থাৎ বিপ্লব থাকছে। কিন্তু মার্ক্স বলেছেন যে সমাজতন্ত্রে রাষ্ট্র থাকবে, তবে সে রাষ্ট্র কাজ করবে
খেটে খাওয়া মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের স্বার্থে কাজ করবে। এবং মার্কস বলেছেন, যেদিন সমাজতন্ত্রের মধ্য দিয়ে সাম্যবাদের উত্তরণ ঘটবে, সেদিন আর রাষ্ট্র থাকবে না। তাহলে সমাজতন্ত্রের ক্যারেক্টারটা কি? সমাজতন্ত্রে উৎপাদন বন্টন ব্যবস্থা সামাজিক মালিকানায় পরিচালিত হবে, শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, নারী পুরুষের মজুরি ক্ষেত্রে কোনো পার্থক্য করা হবে না, নারী পুরুষে কোনো পার্থক্য করা হবে না, অর্থনৈতিক সাম্যের উপরে জোর দেওয়া হবে, এবং এখানে যে কাজ করবে না সে খেতে পাবে না। অর্থাৎ প্রত্যেকে তার পর্যাপ্ত পরিশ্রম করবে আর পরিশ্রম অনুযায়ী তার পারিশ্রমিক পাবে। এটা হচ্ছে সমাজতন্ত্র, মার্ক্সবাদের সমাজতন্ত্র। কিন্তু মার্ক্স বললেন যে সমাজতন্ত্রের মধ্য দিয়ে যেদিন সাম্যবাদের উত্তরণ ঘটবে, সাম্যবাদ, কমিউনিস্ট থেকে যখন কমিউনিজম হবে, সাম্যবাদের উত্তরণ হবে, সেদিন সমাজে শ্রেণী থাকবে না, আর শ্রেণী শাসনের যন্ত্ররূপে রাষ্ট্রও থাকবে না। রাষ্ট্র আপনা আপনি বিলীন হয়ে যাবে। তাই মার্ক্স বলেছেন যে রাষ্ট্র কোনো চিরন্তন শাশ্বত সত্তা নয়, রাষ্ট্র কোনো চিরন্তন শাশ্বত সত্তা নয়। তাহলে সাম্যবাদী সমাজে কি? এখানে প্রত্যেকে পর্যাপ্ত পরিশ্রম করবে আর প্রয়োজন মতো ভোগ করবে। সাম্যবাদে একজন ডাক্তারের সঙ্গে একজন সুইপারের কোনো পার্থক্য করা হবে না, সেটাই সাম্যবাদ। এটা মার্ক্স এর আশা করেছিলেন গোটা বিশ্বে সাম্যবাদ প্রতিষ্ঠার। কিন্তু সমাজতন্ত্র অবধি গেছে, কিন্তু সাম্যবাদের জায়গায় কোনো দেশ, যে সমস্ত দেশ মার্ক্সের আদর্শে পরিপুষ্ট, মার্ক্সের আদর্শে পরিচালিত, তারা সাম্যবাদে পৌঁছাতে পারেনি। কারণ ডাক্তারের সঙ্গে সুইপারে কোনো পার্থক্য হবে না, মানে কি? প্রত্যেকে তার পর্যাপ্ত পরিশ্রম করবে আর প্রয়োজন মতো ভোগ করবে। একজন সুইপারও যে ইচ্ছা হয় যে তার বিদেশ ভ্রমণ করার, তাকে তাই দিতে হবে। এটা হচ্ছে সাম্যবাদ। তাহলে আমরা কি দেখলাম? সাম্যবাদে রাষ্ট্র থাকছে না। এবার আমরা কি দেখব? যে মার্ক্সের যে মূল নীতিগুলো দেখলাম, মার্ক্স তার তত্ত্বে কি করেছেন? দুটো শ্রেণী দেখেছেন, শোষক আর শোষিত শ্রেণী, এবং তাদের মধ্যেকার শুধু কুৎসিত দিকটাকে লক্ষ্য করেছেন, সংগ্রাম, বিপ্লব ইত্যাদি ইত্যাদি। কিন্তু মানুষের মধ্যে যে প্রেম, প্রীতি, ভালোবাসা রয়েছে, মার্ক্সের তত্ত্বে সেটা উপেক্ষিত হয়েছে। মার্ক্স শুধু সমাজে শোষক আর শোষিত দুটি শ্রেণীকে দেখেছেন, কিন্তু তার বাইরেও যে মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী রয়েছে, মার্ক্স সেটা দেখতে পাননি। মার্ক্স সমাজ বিকাশের ক্ষেত্রে অর্থনীতির উপরে খুবই গুরুত্ব দিয়েছেন, যে সমাজ বিকাশের মূলেই রয়েছে অর্থনীতি। অর্থনীতি হচ্ছে সমাজের যে উৎপাদন সম্পর্ক আর উৎপাদকের শক্তির ঘাত প্রতিঘাত তৈরি হয়েছে অর্থকে কেন্দ্র করে। কিন্তু অর্থনীতি ছাড়াও ধর্ম, নৈতিকতা, মানুষের যে আদর্শ, ন্যায় নীতি, কলা, কৃষ্টি, এগুলো যে সমাজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মার্ক্স সেই জায়গা ছুঁতে পারেননি। মার্ক্স কেবল মানুষের কুৎসিত দিকটাকে লক্ষ্য করেছেন, কিন্তু তার ভালো মন্দ এবং মানুষের মধ্যে যে প্রেম, প্রীতি, ভালোবাসা, সেটা কিন্তু লক্ষ্য করেননি। মার্ক্সবাদ যতই সমালোচিত হোক না কেন, আজকের দিনেও বিশ্বের বিভিন্ন দেশ মার্ক্সের তত্ত্বকে, আদর্শকে সামনে রেখে কিছুটা চেঞ্জ করে তার রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা পরিচালনা করছেন। তবে এখানে মার্ক্সবাদের একটা জিনিস তো খুবই সত্য, খেটে খাওয়া মেহনতি মানুষের যে নির্যাতন তাদের উপরে, খেটে খাওয়া মেহনতি মানুষের যে দুঃখ যন্ত্রণা, দুঃখ কষ্ট, সেটা কার্ল মার্ক্স তার অন্তর দিয়ে বুঝতে পেরেছিলেন। যার জন্য তিনি গোটা বিশ্বে সমাজতন্ত্রের আদর্শকে প্রচার করেছিলেন, যে রাষ্ট্রযন্ত্র খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে কাজ করবে, এই তত্ত্বই তিনি প্রচার করেছেন। এবং আজকের দিনে এই তত্ত্বটি খুবই প্রাসঙ্গিক,
কারণ পুঁজিবাদী সমাজে যে হারে শোষণ নির্যাতন চলছে বিভিন্ন পাবলিক সেক্টরগুলোতে, সেই ক্ষেত্রে সামাজিক মালিকানার মধ্য দিয়ে তাদের উপযুক্ত মজুরি পাইয়ে দেওয়ার একটা জায়গায় তৈরি হওয়া অবশ্যই দরকার। এখানেই মার্কস প্রাসঙ্গিক। ধন্যবাদ, তোমরা ভালো থেকো। সরকারের যে সমস্ত নীতি নির্দেশ রয়েছে, স্বাস্থ্যমন্ত্রকের যে বিধিবিধান রয়েছে, সেগুলো তোমরা সামনে রেখেই চলবে, মেনেই চলবে, বাড়ির বড়োদেরকে মানতে বলবে, সুস্থ থাকবে।